নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি থেকে। বহরমপুরে নির্বাচন কি বন্ধ রাখতে বলবো, রামনবমীতে অশান্তি প্রসঙ্গে প্রশ্ন হাইকোর্টের। বাংলায় নোট ছাড়া কোনো কাজ হয় না, মমতা সরকারকে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী রিজিজুর। কংগ্রেস জমানায় হনুমান চালিসা শোনাটাও অপরাধ ছিল, ফের আক্রমণ মোদির। সুগার 217, চিকিৎসকের পরামর্শে তিহারে প্রথম ইনসুলিন কেজরিওয়ালকে। হিমালয়ে দ্রুত বড় হচ্ছে হিমবাহী হ্রদগুলি, ইসরোর স্যাটেলাইট চিত্রে চিন্তায় ভারত। বিস্তারিত খবরে যাওয়ার আগে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথম খবর, রামনবমীর দিন মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনায় রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি। সামান্য রামনবমীর উৎসব পালন করতে পারছে না, তাহলে বহরমপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন কিভাবে হবে? তাহলে কমিশনকে বলি ওই এলাকায় নির্বাচন বন্ধ রাখতে। প্রাথমিকভাবে রামনবমী সংক্রান্ত মামলার পর্যবেক্ষণে এমনই মন্তব্য প্রধান বিচারপতির। মডেল কোড অফ কন্ডাক্ট থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটেছে, তাহলে রাজ্য কি করছিল? প্রশ্ন প্রধান বিচারপতির। রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন, অত্যন্ত সামান্য বিষয়ে ইট ছোড়াছুড়ি হচ্ছে, এটা ভাবা যায় না। সেই দিনের ঘটনা সামান্য বিষয়, তেমন কিছুই হয়নি। মাত্র দুটি ফ্ল্যাগ বাধা নিয়েই ঝামেলা সৃষ্টি হয়, তারপরই ইট পাথর ছোড়াছুড়ি শুরু হয়। গত 16 তারিখ পর্যন্ত 144 ধারা জারি ছিল ওই জায়গায়। বিশ্ব হিন্দু পরিষদের আইনজীবী বলেন, কামনগর বেলডাঙ্গা থানার শক্তিপুরে ঝামেলা সৃষ্টি হয় 17 এপ্রিল রামনবমী দিন। একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ওপর আক্রমণ করা হচ্ছে। রাজ্যের এজি অর্থাৎ অ্যাডভোকেট জেনারেল বলেন, রিপোর্ট রেডি আছে, তবে আরো কিছু সময় দেওয়ার আর্জি চাই। প্রধান বিচারপতি আগামী 26 এপ্রিল ফের শুনানির জন্য মামলাটি রেখেছেন। ওই দিন রাজ্যকে রিপোর্ট দিতে হবে। মুর্শিদাবাদের রামনবমীর র্যালির ওপর হামলা। গতকাল রাজ্য পুলিশকে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে ড্রোনের মাধ্যমে তোলা ভিডিও ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিকে সিসিটিভি ক্যামেরার ছবি সংরক্ষণ করার নির্দেশ। আজকের মধ্যে মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার এবং সিআইডিকে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর হলো, সোমবারই এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রায় 26,000 প্রার্থীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার আদালতের রায় ও রাজ্যের দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তোপ দাগলেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন, পশ্চিমবঙ্গে নোট ছাড়া কোনো কিছুর কাজ হয় না। রাজ্যের মানুষ জানে এই রাজ্যে কত দুর্নীতি হয়। শুধু শিক্ষায় দুর্নীতি নয়, প্রত্যেকটা কাজে নোট লাগে। রাজ্যের প্রতিটা মন্ত্রী ও দপ্তর দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে। এই রাজ্যে যেভাবে দুর্নীতির কালো টাকা উদ্ধার হয়, দেশে আর কোনো রাজ্যে পাওয়া যায় বলে মনে হয় না। এদিন দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে প্রচারে আসেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। বাগডোগরা বিমানবন্দর থেকে সড়কপথে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেন তিনি। শুকনার ত্রিভেণী স্পোর্টিং ক্লাব ময়দানে সভা হয়েছে তার। এই দিন বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, চুরি করেছে, ভুল করেছে, দুর্নীতি করেছে, সেটা রাজ্যের সরকারে যারা করেছে তারা করেছে, সেটা এবার আদালত দেখবে কি করতে হয়। এদিকে রাজ্যের প্রথম দফার নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটে চলেছে উত্তরবঙ্গে। সেই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, অন্য কোন রাজ্যে তো হিংসা হয় না। অসম, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশে নির্বাচন হচ্ছে, সেখানে তো কোনো হিংসা হচ্ছে না। এখানেই কেন হচ্ছে? যেখানে বাম ও তৃণমূল কংগ্রেস থাকবে সেখানেই হিংসা হবেই, তাদের চরিত্রই এরকম। আর এবার বাংলায় বিজেপি অনেক আগে এগিয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের শেষে এখন শুরু হয়ে গিয়েছে। কংগ্রেস জমানায় হনুমান চালিসা শোনাটাও অপরাধ। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর, হ্যাঁ, কংগ্রেস জমানায় হনুমান চালিসা শোনাটাও একটা অপরাধ। বিরোধী দলকে আরো কড়া আক্রমণ শানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বলে। মঙ্গলবার হনুমান জয়ন্তীতে তিনি রাজস্থানের টঙ্ক কেন্দ্রে প্রচারে যান। সেখান থেকে ফের কংগ্রেসকে বিঁধলেন মোদী।
এর আগে রবিবার রাজস্থানের বাঁশওয়ারায় তিনি কংগ্রেসের ইস্তাহারকে নিশানা করে বলেছিলেন, যারা অনুপ্রবেশকারী কংগ্রেস তাদের সম্পত্তি বিলিয়ে দেবে। এই নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী ইন্ডিয়া শিবির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানিয়েছে। সোমবার ও প্রধানমন্ত্রী একইভাবে দেশের সম্পদ বিলিয়ে দেওয়া নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেন। এরপর মঙ্গলবারও প্রধানমন্ত্রী প্রচার মঞ্চ থেকে কোনো সম্প্রদায়ের নাম উল্লেখ না করেই বলেন, আমি দেশবাসীর সামনে একটা সত্য তুলে ধরেছি, আপনাদের সম্পত্তি কেড়ে নিতে চাইছে কংগ্রেস, আর তাই তারা একটা গভীর ষড়যন্ত্র করছে। কংগ্রেস এই সম্পদ আপনাদের কাছ থেকে ছিনিয়ে কিছু বাছাই করা মানুষের মধ্যে বিলিয়ে দেবে। তিনি আরো বলেন, 2-3 দিন আগে আমি কংগ্রেসের ভোট ব্যাংকের তোষণমূলক রাজনীতির পর্দাফাঁস করে দিয়েছি। এতেই কংগ্রেস ও তাদের ইন্ডিয়া জোট প্রচন্ড রেগে গিয়েছে, এতটাই রেগে গিয়েছে যে তারা এখন মোদীকে সর্বত্র অপমান করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, এই সত্যে ফাঁস হওয়ার কংগ্রেস ভয় পেয়ে গিয়েছে, তার রাজনৈতিক কৌশলে লুকোতে চাইছে। পরবর্তী একটি গুরুত্বপূর্ণ খবর হলো, ইনসুলিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিহার জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোমবার দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত কেজরিওয়ালকে তিহার জেলেই অল্প মাত্রায় ইনসুলিন দেওয়া হয়। গতকাল তার রক্তে শর্করার মাত্রা বেড়ে হয়েছিল 217। এইমসের সঠিক চিকিৎসকের দল জানিয়েছে, কেজরিওয়ালের রক্তে শর্করার পরিমাণ 200 ছাড়িয়ে গেলে তাকে অল্প মাত্রায় ইনসুলিন দেওয়া যেতে পারে। চিকিৎসকের কথা মেনেই ইনসুলিন দেওয়া হয় আপ প্রধানকে। তিহার জেল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় কেজরিওয়ালের রক্ত পরীক্ষা করে জানা যায় তার রক্তে শর্করার মাত্রা 217। এরপর জেলে আপ প্রধানের দেখভালের দায়িত্বে থাকা চিকিৎসকেরা তাকে 2 ইউনিট ইনসুলিন দেওয়ায় সিদ্ধান্ত নেন। এর আগে 20 এপ্রিল এইমসের বিশেষজ্ঞরা একটি দল ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিহারে বন্দী কেজরিওয়ালের সঙ্গে কথাও বলেন। চিকিৎসকেরা তিহার কর্তৃপক্ষকে জানান, দিল্লির মুখ্যমন্ত্রীর রক্তে শর্করার মাত্রা একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করলে তাকে ইনসুলিন দিতে হবে। তিহার কর্তৃপক্ষ দাবি করেছে, সোমবার কেজরিওয়ালের রক্তে শর্করার মাত্রা পৌঁছেছিল 217-তে। এদিকে আপ সূত্রে খবর, আর্থিক প্রতারণা মামলায় ধৃত কেজরিওয়ালের রক্তে শর্করার পরিমাণ 320। তিহারে বন্দী থাকার সময়ে হু হু করে তার শর্করার মাত্রা বৃদ্ধি পেয়েছে, তবে এই প্রথম তাকে ইনসুলিন দেওয়া হলো। এর আগে 18 এপ্রিল ইডি দাবি করে তিহার জেলে ইচ্ছাকৃত রক্তের শর্করার পরিমাণ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এইভাবে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে জামিন পাবেন বলে এমন কাজকর্ম করছেন। হিমবাহ গলে তৈরি হওয়া হ্রদগুলির স্বাস্থ্য নিয়ে চরম আশঙ্কা প্রকাশ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ইসরোর দাবি, ক্রমে প্রসারিত হওয়া এই হ্রদগুলি থেকেই বোঝা যায় যে কি পরিমাণ দ্রুত গতিতে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। গত শনিবার উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার একটি হিমবাহ পিছলে নেমে আসার ঘটনার পর এমন আশঙ্কার কথাই শোনালো ইসরো। ভারতীয় হিমালয় জুড়ে হিমবাহগুলিকে তার ব্যাপকতা ও গভীরভাবে তুষারাবৃত হওয়ার কারণে তৃতীয় মেরু বলা হয়ে থাকে। ভারতীয় মহাকাশ সংস্থার কয়েক দশকের স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণে দেখা গিয়েছে যে এই হিমবাহগুলি অভূতপূর্ব হারে গলে যাচ্ছে। ফলে বিপর্যয় এড়াতে এই ব্যাপারে মনোযোগ দেওয়া প্রয়োজন। ইসরোর সোমবার বলা হয়েছে, স্যাটেলাইট চিত্রে হিমবাহের হ্রদের উল্লেখযোগ্য সম্প্রসারণ দেখা যাচ্ছে। বিশেষ করে ভারতের জন্য আরও বিপদের কথা শুনিয়েছে ইসরো। গত 3 থেকে 4 দশকের স্যাটেলাইট ডেটা সংরক্ষণাগারগুলি হিমবাহী পরিবেশ ঘটে যাওয়া পরিবর্তনগুলির মূল্যবান তথ্য তুলে ধরেছে। 1984 থেকে 2023 সাল পর্যন্ত ভারতীয় হিমালয়ের নদী অববাহিকার দীর্ঘমেয়াদী স্যাটেলাইট চিত্রগুলি হিমবাহী হ্রদের উল্লেখযোগ্য পরিবর্তনকে নির্দেশ করে। 2016-17 সালে চিহ্নিত 10 হেক্টরের থেকে বড় 2431টি হ্রদ চিহ্নিত হয়েছে। তার মধ্যে 676টি হিমবাহী হ্রদ 1984 সাল থেকে উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে। ভারতের জন্য এটি একটি বিপদের সম্ভাবনার সংকেত দিচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, এই হ্রদগুলির মধ্যে 130টি ভারতের মধ্যে অবস্থিত, যার মধ্যে 65, 7 এবং 58টি হ্রদ যথাক্রমে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র নদী অববাহিকায় রয়েছে। হিমালয় পর্বতমালার বৈশিষ্ট্য এবং তার সামাজিক প্রভাব উভয় ক্ষেত্রেই বিশ্বের জলবায়ুর পরিবর্তনের জন্য অত্যন্ত সংবেদনশীল বলে বিবেচিত হয়। বিশ্বব্যাপী পরিচালিত গবেষণাগুলি ধারাবাহিকভাবে দেখিয়েছে যে অষ্টাদশ শতাব্দীতে শিল্প বিপ্লবের সূচনার পর থেকে বিশ্বব্যাপী হিমবাহগুলি অভূতপূর্ব হারে পশ্চাদপসরণ করেছে এবং সংকুচিত হয়েছে।